আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগত। মৌলভীবাজার সরকারি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দ্বাদশ মানবিক শাখার ইসলামী ইতিহাস বিভাগের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই সুস্থ আছে। মহামারী করোনার মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে সবাই আল্লাহর মেহেরবানিতে ভালো আছে। এখন আমরা ইতিহাস বিভাগের ইসলামী ইতিহাস বিভাগের আমরা আলোচনায় যাব। এর আগে আলোচ্য বিষয় তোমাদের জানিয়েছি। আলোচ্য বিষয় হচ্ছে জ্ঞান বিজ্ঞানের উন্নতিতে খলিফা মামুনুর রশিদের অবদান। আমরা ইসলামী ইতিহাস প্রথম পত্র আলোচনা করছি। আমার পরিচয় সকলের জানা আছে, বলে দিচ্ছি। হাফিজ মোহাম্মদ মাহবুবুর রহমান উসমানী, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আলোচ্য বিষয় আমরা আগে বলেছি, জ্ঞান বিজ্ঞানের উন্নতিতে খলিফা মামুনুর রশিদের অবদান, ভূমিকা। মামুনুর রশিদ ছিলেন আব্বাসীয় খলিফা। তিনি 813 সালে ক্ষমতায় আসেন এবং 833 সালে তিনি মারা যান। সুদীর্ঘ 20 বছর তিনি আব্বাসীয় খেলাফত শাসন করছিলেন। আমরা জানি আবুল আব্বাস আস-সাফা হচ্ছে আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা। আবু জাফর আল মানসুরকে দ্বিতীয় প্রতিষ্ঠাতা বা প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। 3 নম্বর খলিফা আল মাহাদি, মাহাদির ছেলে 2 জন খলিফা হন। প্রথমে হাদি, পরে হারুনুর রশিদ। তাহলে হারুনুর রশিদ হচ্ছে 5 নম্বর খলিফা। হারুনুর রশিদের ইন্তেকালের পরে সর্বপ্রথম তার 3 ছেলে ছিল। আমিনকে তিনি প্রথমে খেলাফত দিয়ে যান। 809 খ্রিস্টাব্দে হারুনুর রশিদ মারা যাওয়ার পরে তার মনোনীত ছেলে, প্রথম মনোনীত ছেলে আমিন। একটা কথা মনে রাখা দরকার, তিনি 3 জনকে পরপর মনোনীত করে যান। প্রথমে আমিন, পরে মামুন, পরে কাসেম। 3 জনের মধ্যে মামুন ছিল, মানে দ্বিতীয়, যিনি অত্যন্ত বিচক্ষণ, অত্যন্ত ধার্মিক এবং অত্যন্ত যোগ্য ব্যক্তি ছিলেন। তদুপরি আমিনের মা যেহেতু আরবি ছিল, মামুনের মা ছিল পারস্যবাসী অধিবাসী। আমিনের মা জুবাইদার প্রভাবে খলিফা হারুন রশিদ আমিনকেই পরবর্তী খলিফা মনোনীত করে যান। দুঃখজনক হলেও সত্য, আমিন খলিফা হওয়ার পরে তিনি আরামায়েশে ঘা বাসিয়ে দেন এবং মামুন যে পরবর্তী খলিফার সম্ভাবনা তাকে কুণ্ঠাসা করার চেষ্টা করেন। এবং বিভিন্ন কারণে মামুন দেখলেন সর্বনাশ, খেলাফতের যে শৌর্য বীর্য
যে খেলাফতের যে মর্যাদা সব ধূলিসাৎ করে ফেলতেছে আমিনে। আরামা এসে ঘা বাসিয়ে দিছেন এবং আরো অন্যান্য অপকর্মে তিনি লিপ্ত হয়ে গেছেন, যার কারণে মামুন তাকে অপসারণ করতে গিয়ে গৃহযুদ্ধ হয় আমিন ও মামুনের মধ্যে। এগুলো পরীক্ষায় আসে। আমিনকে পরাজিত করে এবং তিনি ক্ষমতায় আসেন 813 সালে। এসে তিনি বিভিন্ন বিদ্রোহ দমন করেন। আমিনকে তিনি হত্যা করেননি, আরেকজন কুচক্রী আমিনকে হত্যা করেছে, তিনি তার ভাইকে হত্যা করেননি। এখন আমিন ধ্বংস হয়ে যাওয়ার পরে মামুন এসে প্রথম কিছু বিদ্রোহ দমন করেন, পরে তিনি সুশাসন প্রতিষ্ঠা করেন। এক পর্যায়ে তিনি মামুন ধার্মিক হলেও উগ্রবাদী এবং যারা ওহির জ্ঞানকে বাদ দিয়ে নিজের বিবেকের জ্ঞানকে যারা প্রাধান্য দিয়েছে এদেরকে মুতাজিলা বলে। যারা বিবেক সর্বস্ব লোক ছিল, ইসলাম বলছে ওহি সর্বস্ব, অর্থাৎ ওহি যা বলে ওহির কাছে বিবেককে সারেন্ডার করতে হবে। কিন্তু মুতাজিলা সম্প্রদায় হচ্ছে বিবেকের উপরে নির্ভরশীল। তিনি মুতাজিলা সম্প্রদায়ের অনুসারী ছিলেন। যাই হোক, এরপরেও তিনি ইসলামের জ্ঞান বিজ্ঞানে, সাহিত্যে, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞানে তার সময় অনেক উন্নতি লাভ করে। বিশ্বের বিভিন্ন জায়গাতে যত বই আছে, যত ভাষা, সব বইগুলো তিনি সংগ্রহ করেন, পাণ্ডুলিপি সংগ্রহ করেন। বিশেষ করে গ্রিক ভাষার জ্ঞান বিজ্ঞানের উপরে যত বই আছে সবগুলো জোগাড় করে তিনি হুনাইন বিন ইসহাকের উপরে প্রধান করে বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেন এবং বাইতুল হিকমা হুনাইন বিন ইসহাক এগুলো অনুবাদগুলো করে তিনি সিরীয় ভাষায়, তার অন্যান্য যারা তার সাথী আছে তারা আরবি ভাষায় এগুলো অনুবাদ করে। তিনিও আরবি ভাষায় অনুবাদ করেন, তবে তার সাথীরা, তার ছেলেরা, যারা এর বেশি অনুবাদ করেছে আরবি। এইভাবে জ্ঞান বিজ্ঞানে এবং চিকিৎসায় তিনি তার সময়টা অনেক উন্নতি লাভ করে সোনালী যুগ, জ্ঞান বিজ্ঞানের সোনালী যুগ বলে আখ্যায়িত করেন। তিনি শুধু ইসলাম ইতিহাস না, বিশ্বের সেই সময়ের বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসাবে তার জ্ঞান বিজ্ঞানের তার দেশ শ্রেষ্ঠ খেলাফতে পরিণত হয়। এখন আমরা আসি মামুনের যে বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেছিলেন জ্ঞান বিজ্ঞান উন্নতির জন্য। আমরা সেই বাইতুল হিকমা সম্পর্কে আলোচনা করবো। একটা কথা মনে রাখা দরকার, সেই 909 খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকায় উবাইদুল্লাহ আল মাহাদি যে ফাতিমীয় খেলাফত প্রতিষ্ঠা করেছেন, সেখানে একজন রাষ্ট্রনায়ক ছিলেন আল হাকিম। তিনিও জ্ঞান বিজ্ঞান উন্নতির জন্য বিজ্ঞানাগার দিয়েছিলেন, তবে তার বিজ্ঞানাগার নাম ছিল দারুল হিকমা। আর আব্বাসীয় খলিফা মামুনুর রশিদের বিজ্ঞানাগারের নাম হচ্ছে বাইতুল হিকমা। তা আমরা বাইতুল হিকমা আলোচনা করব, আর উত্তর আফ্রিকা হচ্ছে দারুল হিকমা। দুটার মধ্যে পার্থক্য হচ্ছে এই। তা আমরা এখন বাইতুল হিকমা সম্পর্কে আলোচনা করি। আসো, ভূমিকা সম্পর্কে কিছু আলোচনা করলাম। এখন তিনি যে কাজগুলো করছেন, দারুল হিকমা জ্ঞান বিজ্ঞান উন্নতির জন্য তিনি বিজ্ঞানাগার, দার মানে ঘর, হিকমা মানে বিজ্ঞান, তিনি দারুল হিকমা বিজ্ঞানাগার তিনি প্রতিষ্ঠা করেছেন। কে? মামুন, খলিফা মামুন। 830 খ্রিস্টাব্দে বাগদাদে বাইতুল হিকমাতির নামে একটি অদ্বিতীয় গবেষণাগার প্রতিষ্ঠা করলেন। এই বিখ্যাত প্রতিষ্ঠানটির 3টি বিভাগ ছিল, যথা অনুবাদ বিভাগ, গ্রন্থাগার ও শিক্ষায়তন। 3 বিভাগ ছিল। এর পরিচালক ছিলেন প্রখ্যাত মনীষা হুনাইন বিন ইসহাক। এই জন্য মামুনের খেলাফতকালকে
ইসলামের আগস্টান যুগ বা মুসলিম সভ্যতার স্বর্ণ যুগ বলা হয়। ফ্রান্সের যে আগস্টান ছিল তার যুগও শ্রেষ্ঠ যুগ ছিল, এটা খ্রিস্টপূর্বাব্দে ছিল। এই জন্য তার ওই যুগে যেরকম শ্রেষ্ঠ যুগ ছিল জ্ঞান বিজ্ঞানে, এটাকেও তিনি এই জ্ঞান বিজ্ঞান, ভুল বলছি আমি, গ্রিকের যে মানে জ্ঞান বিজ্ঞানের যে সভ্যতা ছিল আগস্টান, সেই জ্ঞান বিজ্ঞানের সাথে মামুনের খেলাফতকালকে তুলনা করা হয়েছে। তার খেলাফতকালকে বলা হয় সেই আগস্টান যুগ বলে অভিহিত করা হয়। আচ্ছা, এখন আমরা সামনে এগিয়ে যাই। তিনি যে তিনটা বিভাগ করছেন, একটা হলো অনুবাদ বিভাগ, আরেকটা হলো আমরা বলছি গ্রন্থাগার, বিশাল লাইব্রেরি, আরেকটা হলো শিক্ষায়তন, যেখানে আলোচনা হতো, লেখাপড়া হইতো এবং গবেষণা হতো। তিনটা বিভাগের মধ্যে প্রথম বিভাগ হয়েছে অনুবাদ বিভাগ। সেটা আমরা এখন আলোচনা করার চেষ্টা করছি। গ্রিক জ্ঞান ভান্ডার থেকে, গ্রিক জ্ঞান ভান্ডার থেকে উপকরণ আহরণের জন্য, এখন এই জ্ঞানগুলো আনবো থেকে আমরা গ্রিক থেকে তারা আনার চেষ্টা করছেন খলিফা মামুনুর রশিদ। কারণ ইতিপূর্বে জ্ঞান বিজ্ঞানের শ্রেষ্ঠত্ব লাভ করছে গ্রিক সভ্যতা, বেবিলনীয় সভ্যতা, মিশরীয় সভ্যতার সাথে গ্রিক সভ্যতা ছিল প্রাচীন সভ্যতা। ঐতিহাসিক হেরোডোটাস গ্রিকের অধিবাসী। তা আমরা এই গ্রিক সভ্যতা যে একটা বিশাল সভ্যতা, রোমান সভ্যতা বিশাল সভ্যতা ছিল, সেই সভ্যতার যে বইগুলো আছে, চিকিৎসা বিজ্ঞান, দর্শন, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, এরপরে জ্যোতির্বিজ্ঞান, বিশেষ করে জ্যোতির্বিজ্ঞানের যতগুলো বই পাওয়া গেছে গ্রিক ভাষায়, সবগুলো আনার চেষ্টা করেছেন, সেখান থেকে কালেকশনের চেষ্টা, পাণ্ডুলিপি, ওখানকার পাণ্ডুলিপিগুলো কালেকশন করার তিনি চেষ্টা করেছেন। গ্রিক জ্ঞান ভান্ডার থেকে উপকরণ আহরণের জন্য উনাইন হবে এখানে, উনাইন বিন ইসহাক ও ইবনে মাসাওয়ার নেতৃত্বে সিসিলি, সেই মানে ভূমধ্য সাগরের পাশের একটা দ্বীপ সিসিলি মুসলমানরা জয় করছে। পরে কনস্টান্টিনোপল, সিসিলি দুটি মুসলমান জয় করছে, কিন্তু এখন আমরা যে কথা বলছি, যখন বলছি তখন সিসিলি খ্রিস্টানদের অধীনে ছিল এবং জ্ঞান বিজ্ঞানে পারদর্শী ছিল। ইবনে মাসাওয়ার নেতৃত্বে সিসিলি, তারপরে কনস্টান্টিনোপল হইতে গ্রিক ভাষায় লিখিত পাণ্ডুলিপি তিনি সংগ্রহ করেন। কে? মামুনুর রশিদ হুনাইন বিন ইসহাকের মাধ্যমে ও ইবনে মাসাওয়ার নেতৃত্বে সিসিলি ও কনস্টান্টিনোপল, ভূমধ্য সাগরের যে দ্বীপ সিসিলি পাশেই, একটা যে কনস্টান্টিনোপল, যেটা বর্তমানে তুরস্কের ইস্তাম্বুল, মুসলমান জয় করছে, ওসমানীয় খেলাফতের যে সেলিম, তিনি এই কনস্টান্টিনোপল জয় করেন 1500-1600 শতাব্দীতে। আমরা এখন আসি হুনাইন বিন ইসহাকের, যাকে বাইতুল হিকমার অধ্যক্ষ নিয়োগ করা হয়, প্রধান নিয়োগ করা হয়, পরিচালক নিয়োগ করা হয়, সেই যে স্কলার, বিজ্ঞ, জ্ঞানী, গুণী, মেধাবী যে হুনাইন, তিনি আসলে খ্রিস্টান ছিলেন, তার পরিচয়টা এখানে দিচ্ছে।
809 থেকে 873 পর্যন্ত হুনাইন বিন ইসহাক। তিনি সিরিয়ার পাশাপাশি হিরার একজন নেস্টোরিয়ান খ্রিস্টান ছিলেন পূর্ব উত্তরাঞ্চলের। গ্রিক ভাষা শিক্ষা করে তিনি আর গ্রিক ভাষা শিক্ষা করছেন। শিক্ষা করে তিনি গ্রিক অঞ্চল হইতে পাণ্ডুলিপি উদ্ধারের কাজে আত্মনিয়োগ করেন। তাকে দায়িত্ব দেওয়া হয়, এই জন্য তিনি পাণ্ডুলিপিগুলো নিয়ে আসেন। তার পুত্র ইসহাক ভাতিজপুত্র হুবাইস ইবনে হাসানের সহায়তা, পুত্র ইসহাক ভাতিজপুত্র হুবাইস, কোন জায়গায় হুসাইন দিস, হুসাইন ভুল, হুবাইস। তাহলে পুত্র ইসহাক তিনিও গ্রিক ভাষা শিখেন এবং আরবি ভাষা শিখেন। আর হুনাইনও তিনিও হুনাইন বিন ইসহাক গ্রিক ভাষা শিখেন, ভাষা শিক্ষা করে ওই এলাকার পাণ্ডুলিপিগুলো তিনি কালেকশন করেন। পুত্র ইসহাক এবং ভাতিজপুত্র মানে হুবাইস ইবনে আলী আল হাসানের সহায়তায় বিজ্ঞান বিষয়ক গ্রিক পুস্তকগুলো আরবি ভাষায় অনুবাদ করেন। অনুবাদের কাজে অনেকেই সাহায্য করেন, বিশেষ করে ঈসা ইবনে ইয়াহইয়া ও মুসা ইবনে খালিদ, এরা দুইজন সহ আরো অনেকেই তার পুত্র ভাতিজপুত্র ঈসা, মুসা, ঈসা ইবনে ইয়াহইয়া, মুসা ইবনে খালিদ, এই দুজন সহ অনেকেই তাকে এই অনুবাদের কাজে সাহায্য করেন। হুনাইন অনেক সময় গ্রিক ভাষা থেকে সিরীয় ভাষায়, তিনি যেহেতু গ্রিক ভাষায় পারদর্শী ছিলেন, সিরীয় তার ভাষা ছিল, পাশাপাশি থাকার, নিজের এলাকার পাশাপাশি থাকার সিরীয় ভাষা তিনি জানতেন। তিনি প্রথমে সিরীয় ভাষায় এগুলো অনুবাদ করতেন। সেখান থেকে তার ছেলে সহ, ভাতিজপুত্র সহ আরো কয়েকজন সহ আরবি ভাষায় তিনি অনুবাদ করতেন। তাহলে আগে সিরীয় ভাষায় তখন সরাসরি আরবি ভাষা না এনে ভাষান্তরের সুবিধার্থে গ্রিক থেকে সিরীয়, সিরীয় থেকে আরবি ভাষায় অনেক কষ্ট করছে। হুনাইন অনেক সময় গ্রিক ভাষা থেকে সিরীয় ভাষায় এবং সিরীয় ভাষায় তার সহযোগীরা আরবি ভাষায় অনুবাদ করতেন। উল্লেখ্য যে তার থেকে পুত্র ইসহাক আরবি ভাষায় বেশি দক্ষ ছিলেন। তার পুত্র ইসহাক তিনি তার চেয়েও আরবি ভাষা বেশি জানতেন, যার কারণ তিনি সিরীয় ভাষা আনি দিতেন, ছেলে আরবি ভাষা নিয়ে আসতো। ছেলে এবং ভাতিজা এবং আরো দুজন সহযোগী ঈসা এবং খালিদ। ইসহাক আরবি ভাষায় বেশি দক্ষ থাকায় অধিকাংশ গ্রিক ভাষার বিজ্ঞানের বই তিনি গ্রিক থেকে সিরীয় এবং সিরীয় থেকে পুত্র আরবি ভাষায় অনুবাদ করতেন। অ্যারিস্টটলের বিখ্যাত গ্রন্থ হারমোনিটিকা, যে গ্রিসের সবগুলো পণ্ডিত্য গ্রিসের, অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, এই দার্শনিকদের বইগুলো প্রথমে সিরীয় ভাষা থেকে আরবি ভাষায় অনুদিত করা হয়। তাহলে আমরা এখন দেখছি গ্রিক থেকে সিরীয়, সিরীয় থেকে পুত্র আরবি ভাষায় অনুবাদ করতেন। অ্যারিস্টটলের বিখ্যাত গ্রন্থ হারমোনিটিকাও গ্রিক থেকে সিরীয় ভাষা হয়ে আরবি ভাষায় তিনি নিয়ে আসেন। এবং প্রথমে এই যে অ্যারিস্টটলের বিখ্যাত গ্রন্থ হারমোনিটিকা প্রথমে তিনি সিরীয় ভাষায় এবং সিরীয় থেকে অনুবাদ করেন পুত্র ইসহাক আরবি ভাষায় এটাকে নিয়ে আসে। তাহলে আমরা এখন একটু সামনে এগিয়ে যাই। আশা করি সকলের এটা দৃষ্টি আকর্ষিত হয়েছে। হুনাইন এছাড়াও হুনাইন কি কি কাজ করছেন? গ্যালেন বৈজ্ঞানিক, গ্যালেন দার্শনিক, গ্যালেন ফিলোসোফার, তার নাম গ্যালেন, হিপোক্রেটিস, ডায়োস্কোরিডিস, এরা সবাই জ্যোতির্বিজ্ঞানী, ফিলোসোফার, বৈজ্ঞানিক ছিলেন। এদের বহু লেখা আরবিতে অনুবাদের ব্যবস্থা করেন। তাছাড়া প্লেটো রিপাবলিক, অ্যারিস্টটলের ক্যাটাগরিস, ফিজিক্স ও ম্যাগনা মোরালিয়া আরবিতে অনুবাদ করেন। গ্যালেনের বিজ্ঞান সংক্রান্ত সকল পুস্তক গ্রিক থেকে সিরীয় এবং সিরীয় থেকে আরবি ভাষায় অনুবাদ করেন। খলিফা মামুন অনুবাদকদের
প্রত্যেকের মাসিক 500 দিনার প্রদান করতেন মাসিক, যারাই অনুবাদের সাথে জড়িত ছিল। মাসিক 500 দিনার মানে এখন বর্তমানে লক্ষাধিক টাকা তাদের কি ছিল, তাদের সম্মানই ছিল। কিন্তু হুনাইন যেহেতু বেশি কষ্ট করছেন, মানে অর্গানাইজার হচ্ছে, কন্ট্রোলার হচ্ছে হুনাইন, নেত্রী লিডার হচ্ছে হুনাইন, এই জন্য হুনাইন নেতৃত্বে সবকিছু হয়েছে। এই জন্য হুনাইনকে এবং যারা সরাসরি অনুবাদের সাথে জড়িত ছিলেন তাদেরকে যেই বইটা অনুবাদ করা হইতো সেই বইয়ের সমপরিমাণ তিনি স্বর্ণ মুদ্রা প্রদান করতেন। সাংঘাতিক ব্যাপার, সাতটিখানি ব্যাপার না। একটা বই অনুবাদ করে অনেক কষ্ট, কিন্তু কষ্টের তিনি প্রতিদানও দিয়েছেন, চেষ্টা করেছেন প্রতিদান দেওয়ার, যার কারণে তার সময় বেশি বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের এখানে সমাহার করছে, স্টোর হয়ে গেছে। এবং এগুলোকে তিনি টাকা পয়সা বেশি দেওয়ার কারণে, স্বর্ণ মুদ্রা বেশি দেওয়ার কারণে, স্বর্ণ দেওয়ার কারণে সবাই উৎসাহিত হয়ে এগুলো আরবি ভাষায় অনুবাদ করেছেন। এই যে বিশেষ করে হুনাইনকে প্রতিটি অনুদিত বইয়ের ওজনের সমান ওজন পরিমাণ স্বর্ণ মুদ্রা পরিশ্রম হিসেবে প্রদান করতেন। তাছাড়া জ্যোতিষশাস্ত্রের পুস্তক হাজ্জাজ ইবনে ইউসুফ ইবনে মাতা, ইরাকের হাজ্জাজ না, আরেক হাজ্জাজ, তিনি ইউক্লিডের এলিমেন্ট এবং টলেমির আল ম্যাজিস্ট এর অনুবাদ করেন। আমি মনে রাখতে হবে, হাজ্জাজ বিন ইউসুফ মাতা ইউক্লিডের এলিমেন্ট এবং টলেমির আল ম্যাজিস্ট এর অনুবাদ করেন। আবু আল ওয়াফা এবং লিওক পুত্র কোস্টাও, আবু আল ওয়াফা একটা নাম, এবং লিওক পুত্র কোস্টাও গ্রিক ভাষা থেকে বহু পুস্তক আরবি ভাষায় অনুবাদ করেন। টলেমি ও পলের পুস্তকও আরবিতে অনুবাদ করা হয়। তা অনেকগুলো বই আমরা দেখি, এই যে এখানে হাজ্জাজ বিন ইউসুফ মাতার ইউক্লিড এলিমেন্ট এবং টলেমির আল মাজেস্টে অনুবাদ করেন। কি ইউক্লিডের এলিমেন্ট এবং টলেমির আল মাজেস্ট। আবু আফা এবং লিওক পুত্র কোস্টা, দুইজন, আবু আলফা লিওক পুত্র কোস্টা, আবুল ওয়াফা এবং কোস্টা গ্রিক ভাষা হতে বহু পুস্তক আরবিতে অনুবাদ করেন। টলেমি ও পল এই দুইজনেরও বহু পুস্তক আরবিতে অনুবাদ করা হয়। তা আমরা এখন সামনে এগিয়ে যাই, যে বইগুলো তারা অনুবাদ করেছেন এগুলো আমি এখন দেখানোর চেষ্টা করছি। আবুল ওফা, লিওক কোস্টা, হ্যাঁ, অনেকগুলো বই করেন তারা। টলেমি ও পলের বইও আরবিতে অনুবাদ করা হয়, টলেমি ও পলের বই। সামনে আমরা এগিয়ে যাই। তাছাড়া মামুন, অ্যাথেন্স, আলেকজান্দ্রিয়া, সিরিয়া ও এশিয়া মাইনর প্রভৃতি স্থান হইতে বহু মূল্যবান প্রাচীন গ্রন্থ আরবিতে অনুবাদের ব্যবস্থা করেন। গ্রিক, সিরীয় ও ক্যালদীয় ভাষার বইগুলো কোস্টারের উপর, কোস্টার একজন বিখ্যাত জ্ঞানী মানে ভাষাবিদ, সংস্কৃত ভাষায় লিখিত ভারতীয় গণিত জ্যোতির্বিদ্যার পুস্তকগুলো, জ্যোতির্বিদ্যার সংক্রান্ত পুস্তকগুলো সংস্কৃত ভাষায়, ভারতীয় গণিত জ্যোতির্বিদ্যার পুস্তকগুলো মানকা এবং দুবান নামক দুই ব্রাহ্মণ পণ্ডিতের উপরে, মানকা এবং দুবান ভারতীয় বইগুলো তিনি অনুবাদ করেন। আর এশীয় মাইনার বিভিন্ন বইগুলো বিভিন্ন ভাষায়, কালদীয় মানে বিভিন্ন ভাষার, সিরীয়, কালদীয়, গ্রিক ভাষার বইগুলো কোস্টা, একজন ব্যক্তির নাম কোস্টা, এগুলো অনুবাদ করেন। আর দুজন ব্রাহ্মণ মানকা এবং দুবান, মানকা এবং দুবান ছিল দুজন ব্রাহ্মণ, তারা অনুবাদ সংস্কৃত ভাষার বইগুলো অনুবাদ করেন। কি গণিত এবং জ্যোতির্বিদ্যা সম্পর্কে সংস্কৃত ভাষার বইগুলো মানকা এবং দুবানে দুই ব্রাহ্মণ পণ্ডিতের উপর এগুলো তারা অনুবাদ করেন। পার্সি ভাষায় লিখিত গ্রন্থাবলী ঈসা বিন ইয়াহইয়া ও মুসা বিন খালিদ এবং আরবিতে অনুবাদের দায়িত্ব অর্জন করা। তাহলে এই যে এশিয়ান মাইনরের যে বইগুলো কোস্টারে কিছু অনুবাদ করেন, দুবান ও
মানে মানকা ও দুবান দুজন ব্রাহ্মণ সংস্কৃত ভাষাগুলো অনুবাদ করেন। পার্সি ভাষার বইগুলো ঈসা বিন ইয়াহিয়া, মুসা বিন খালিদের উপর আরবিতে অনুবাদ, মানে পার্সি বইগুলো তারা অনুবাদ করেন। তাইলে আমরা বুঝতে পারলাম সংস্কৃতি ভাষার বই দুবান ব্রাহ্মণ, দুবান মানকা দুবান, আর কালদীয় সিরীয় গ্রিকের বাই পোস্টার, আর পার্সি ভাষার বইগুলো ঈসা বিন ইয়াহিয়া, মুসা বিন খালিদ এরা অনুবাদ করেন। তাহলে আমরা এখন অনুবাদের মানে ইয়েটা শেষ করতে যাচ্ছি যে অনেকগুলো বই বিভিন্ন দেশ থেকে আসি অনুবাদ করে এগুলো আরবিতে অনুবাদ করা হয়। এখান থেকে যেহেতু এই তখন উমাইয়া খারাপ হচ্ছিল স্পেনে, কিন্তু জ্ঞান বিজ্ঞান আদান প্রদান ছিল সেখানে। এখানকার লোকেরা, বিজ্ঞ লোকেরা স্পেনে এই জ্ঞান বিজ্ঞান সেখানে তারা রপ্তানি করে, সেখান থেকে পুরো ইউরোপে এখানকার জ্ঞান বিজ্ঞান রপ্তানি হয়। অর্থাৎ মুসলমানরা বিভিন্ন জায়গাতে কালেকশন করে আনে, সেখান থেকে ভারত থেকে আনে, বিভিন্ন জায়গা থেকে আনে, গ্রিক থেকে আনে, আইনা তারা এটাকে ফুলে ফলে সুশোভিত করে সৌন্দর্য দান করে প্যাকেটিং করে স্পেন থেকে ইউরোপে এগুলা প্রচারিত সম্প্রসারিত হয়ে যায়। এখন আমরা গ্রন্থাকার সম্পর্কে 2 নম্বর গ্রন্থাকার সম্পর্কে আমরা আলোচনা করব। বিভিন্ন ভাষার বিভিন্ন বিষয়ের হাজার হাজার গ্রন্থাবলী দিয়া খলিল মাহমুদ তার লাইব্রেরি সাজিয়ে নেন। কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য, দর্শন, অঙ্কশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাবিদ্যা, ভূগোল, ধর্মবদ, ধর্মতত্ত্ব, ভাষাতত্ত্ব, ব্যবহারিক আইন, হাদিস শাস্ত্র, রসায়নবিদ্যা, গল্প, কবিতা সহ অনেক সামগ্রিক জীবনের সকল বিষয় সম্পর্কিত যত বই আছে, যত কিতাব আছে, যত ভাষা আছে পৃথিবীতে, সব ভাষার বইগুলো আনি অনুবাদ করে তার লাইব্রেরিকে তিনি বিশাল সমার লাইব্রেরি সাজাইছেন। তাহলে কোরআন হাদিস আছে, অর্থাৎ লাইব্রেরিতে এমন কোনো পৃথিবীতে বই নাই যেটা তার লাইব্রেরিতে নাই। তিনি সব তার লাইব্রেরিতে কালেকশন করার চেষ্টা করছেন। এখন আমরা আসি শিক্ষায়তন। 2টা আমরা শেষ করছি। একটা অনুবাদ বিভাগ, দর্শন, বিজ্ঞান, চিকিৎসা, ভূগোল এবং পুরাণ, হাদিস এবং বিভিন্ন ভাষা, বিভিন্ন জায়গায় যেরকম অন্যান্য ভাষায় ছিল, কোরআন হাদিস তো আরবি ভাষায় ছিল, অন্যান্য বিজ্ঞান, ফিলোসফি, জ্যোতির্বিজ্ঞান, গ্রিক ছাড়াও বিভিন্ন ভাষা থেকে আনি অনুবাদ করা হয়। 2 নম্বর হচ্ছে তার বিশাল লাইব্রেরি সাজিয়ে দেওয়া হয়, বিশাল গ্রন্থাগার তিনি সাজিয়ে নেন। কোটি কোটি টাকার গ্রন্থাগার, কোটি কোটি টাকা খরচ করে তিনি সুন্দর একটা লাইব্রেরি সাজাইছেন। দুঃখজনকভাবে 1258 সালে হালাকু খান যখন বাগদাদ ধ্বংস করে, তখন এই বিশাল কোটি কোটি টাকার কোটি কোটি বই, মামুনের যে কালেকশন যা করেছে সব বইগুলো ধ্বংস হয়ে যায়। এখন 3 নম্বর হচ্ছে শিক্ষায়তন। সে শুধু শিক্ষায়তন না, এটার সাথে গবেষণাগারও আছে, আবিষ্কারও আছে। তিনি সপ্তাহে বসতেন, ধর্মীয় আলোচনা করতেন, মাসিক বসতেন, 15 দিন পর পর বসতেন, মাঝে মাঝে বসতেন, বিশ্বের বিভিন্ন স্কলারদের নিয়ে তিনি মত বিনিময় করতেন এই শিক্ষায়তনে। হ্যাঁ, এটা হলো এই তার শিক্ষায়তন। উক্ত বিভাগে সাপ্তাহিক বা মাসিক দেশ বিদেশের বিভিন্ন পণ্ডিত ব্যক্তিদের নিয়ে বিভিন্ন বিষয়ের উপর মত বিনিময় করা হতো। শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানের প্রধান সহায়ক ছিল কাগজ। কাগজ ছাড়া হইতো না। আগে না মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পাথর, হাড়, বিপ চামড়ার মধ্যে ছিল, কিন্তু পরে তো হারুনুর রশিদ কাগজের কারখানা প্রতিষ্ঠা করেন। সেই হিসাবে কাগজের আমদানি ছিল বিধায় মামুনুর রশিদ বেশি তার সুযোগ পেয়েছেন, সাহায্য পেয়েছেন। হ্যাঁ, এই চীনাদের অনুকরণে সর্বপ্রথম খলিফা হারুনের সময় বাগদাদে কাগজের কারখানা প্রতিষ্ঠিত হয়। এই কারখানার হওয়ার হয় বাইতুল ইকবাল উন্নয়নের যথেষ্ট সাহায্য হয়। অর্থাৎ এই কাগজের সুযোগে লেখার কাজ সমান। তাই এর জন্য কৃতিত্ব
তার এই জ্ঞান বিজ্ঞানের যে বাইতুল হিকমার যে উন্নয়ন, তার পিছনে হারুন রশিদের অবদান অনেক অনস্বীকার্য। যেহেতু কাগজ যদি না থাকতো এত বিশাল উন্নতি সম্ভব ছিল না। সুতরাং হারুন রশিদের কাগজের কারখানা দেওয়া তার মামুনের জন্য বিশাল সুযোগ হয়ে গেছে জ্ঞান বিজ্ঞান উন্নতি করা। হ্যাঁ, অনুবাদও সাপ্তাহিক আলোচনা ছাড়াও বাইতুল হিকমায় একটি সফল গবেষণাগার ছিল, যেখানে গবেষণা করা হইত, যেখানে মুসলিম মনীষীগণ মৌলিক গবেষণা ধারা ইসলামের বিভিন্ন বিষয়ের সমস্যার সমাধান খুঁজে বের করতেন। শুধু ইসলামের না, বিভিন্ন বিজ্ঞানের সলিউশন তারা বের করতেন গবেষণা করে। জ্যোতির্বিদ্যার উপরে নিয়মিত গবেষণার জন্য শামসিয়া ফটকের নিকট স্থাপিত এক বিশাল মান মন্দির, জ্যোতির্বিজ্ঞান আলোচনার জন্য বিশাল তিনি মান মন্দির প্রতিষ্ঠা করেন। সিনাদ ইবনে আলী বা সিন্ধ ইবনে আলী, ইয়াহিয়া ইবনে আবুল মনসুর এই মান মন্দিরের তত্ত্বাবধায়ক নিযুক্ত হন। কোন কোন সিন্ধ লেখা আছে, কোন সিনাদ লেখা আছে। সিন্ধ ইবনে আলী, ইয়াহিয়া ইবনে আল মনসুর দুজন পণ্ডিত ব্যক্তি, যে মামুনুর রশিদের রাজসভাকে তারা অলঙ্কৃত করেন। তত্ত্বাবধায়ক দুজন তত্ত্বাবধায়ক ছিলেন তার মান মন্দির, যেখান শামসিয়া মান মন্দির, যেখান থেকে তিনি ওই যে জ্যোতির্বিজ্ঞানী গবেষণা হইত, মানে আকাশ বিজ্ঞান, তারকা বিজ্ঞান, চন্দ্র বিজ্ঞান, পৃথিবীর ঘূর্ণনের মানে আবর্তনের বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান নামে পরিচিত এগুলা। তাছাড়া মুসা ভাতৃদ্বয়, অর্থাৎ মুসার আর একজন ভাই, সে কোন কোন বর্ণনা আছে 3 ভাতৃত্রয়, তারা 3 ভাই মিলেই গবেষণার কাজ করেন। আরেকটি মান মন্দির তারা দেন, মুসা তার ভাইরা মিলি সেখানে তারা গবেষণা করেন। হ্যাঁ, বর্তমানে যে নাসা বিভিন্ন গবেষণাগার আছে, বিজ্ঞানাগার আছে, সেখান থেকে তারা আকাশে বিভিন্ন রকমের যন্ত্র পাঠায়। হ্যাঁ, ঠিক তেমনি একটু বিজ্ঞানাগার সেখানে ছিল, কয়েকটি বিজ্ঞানাগার তারা প্রতিষ্ঠা করেছেন। একটা হলো মান মন্দির কোন শামাসিয়া ফটকে, এখানে সিনাদ ইবনে আলী, ইয়াহিয়া ইবনে আবুল মনসুর এই তত্ত্বাবধায়ক ছিলেন। মুসা ভাতৃত্ব আরেকটা করছেন, মুসারা 3 ভাই মিলে আরেকটা মান মন্দির করছেন তারা। এইভাবে দামেস্কের নিকট আরেকটি মান মন্দির স্থাপিত। তাহলে এটা 3টা মান মন্দির এখানে, দামেস্কে একটা, হ্যাঁ মানে বাগদাদে একটা, হ্যাঁ কয়েকটা, এখানে 3টা পাওয়া যায়। আরো বেশ কয়েকটা মান মন্দির তারা প্রতিষ্ঠা করে মানে কি করেন, তারা গবেষণা করেন। একটা কথা সত্য যে বর্তমানে আমাদের ঢাকা ইউনিভার্সিটির অধীনে গবেষণাগার আছে, বিশ্বের বিভিন্ন সবচেয়ে বেশি গবেষণাগার বিশ্বে আছে, কিন্তু আমার দেশে কম। এই গবেষণা করে পিএইচডি লাভ করে, তখন সেখানে পিএইচডি বলা হইতো না, তারা এমনি সুনাম অর্জন করতেন, তাদেরকে সম্মানিত করা হতো, বিভিন্ন খেতাবে ভূষিত করা হতো, সম্মানে ভূষিত করা হতো। আরেকজন স্কলারশিপ মনীষার কথা আমরা এখন আলোচনা করব। তিনি হচ্ছেন মুসা বিন মুহাম্মদ বিন মুসাল খাওয়ারিজমি। মুসলমানদের জ্ঞান বিজ্ঞানে তাদের অবদান, তাদের অনস্বীকার্য। হ্যাঁ, মুসা মুহাম্মদ বিন মুসাল খাওয়ারিজমি মামুনের আমলে জ্যোতির্বিদ্যা সম্পর্কে অসামান্য অবদান রাখেন। তিনি চন্দ্র, সূর্য সব 5টি গ্রহের গতিবিধির চমৎকার ছক তুলে ধরেছেন। তাছাড়া চন্দ্র সূর্য গ্রহণ কি, কেন চন্দ্র গ্রহণ হয়, সূর্য গ্রহণ হয়, এগুলো যে মানে ফাইন্ড আউট, কারণ রিজন ফাইন্ড আউট যে এখন এসে তা না, তখন থেকে মুসলমান বৈজ্ঞানিকেরা এগুলো করছে। আমরা একটা কথা স্বীকার করতে হবে, জ্ঞান বিজ্ঞানে, চিকিৎসা বিজ্ঞানে, ভূগোল, অঙ্ক, মানে এগুলোকে মানে ফিজিক্স, ম্যাথামেটিক্স, এগুলো সবগুলোতে সবচেয়ে মুসলমানেরা বেশি অবদান রাখে। সেখান থেকে আসে বর্তমান আধুনিক বৈজ্ঞানিকেরা এটাকে আরো সুশোভিত করে। কিন্তু মুসলমানরা এখন, তখন মুসলমানরা কর্মঠ ছিল, কিন্তু এখন মুসলমানরা আরামায়াসে ঘা বাসিয়ে দিয়েছে, দুর্বল হয়ে গেছে। তারা আগে পৃথিবীর জ্ঞানের শুধু রাজনৈতিক নেতৃত্ব না, তারা রাজনৈতিক, অর্থনৈতিক, জ্ঞানের নেতৃত্ব, জ্ঞান বিজ্ঞান নেতৃত্ব দিয়েছিল সারা বিশ্বকে। আজকে মুসলমানরা সব হারাই ফেলছে। কেন? পয়সা আছে, জ্ঞান আছে, কিন্তু প্রপার ইউটিলাইজেশন করতে পারতেছে না, সঠিক ব্যবহার করতে পারছে না। আজকে তাদেরকে
অমুসলমানরা আজকে কাজ করে জ্ঞান বিজ্ঞান উন্নতি লাভ করে মুসলমানকে গোলাম জাতিতে পরিণত করছেন। তারা ক্ষমতার দ্বন্দ্বে, তারা একে অপরে হিংসায় একে অপরকে পছন্দ করে না, মারামারি কাটাকাটি আভ্যন্তরীণ বিদ্রোহ মানে গৃহযুদ্ধে লিপ্ত মুসলমানরা ধ্বংস হয়ে গেছে। না আসলে মুসলমানরা একদিন তারা সহ্য বীর্যে জ্ঞানে বিজ্ঞানে সারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে। দুঃখ লাগে। হ্যাঁ, এই যে 5টি গ্রহের গতিবিধির চমৎকার ছক তুলে ধরেছেন। তাছাড়া চন্দ্র ও সূর্য গ্রহণ, সূর্যের উত্তরায়ণ, দক্ষিণায়ন, ঋতু পরিবর্তন প্রভৃতি বিষয় ছকসমূহ তিনি আকর্ষণীয়ভাবে পেশ করেছেন। কে? মোহাম্মদ বিন মুসা আল খারিজমি বলে তাকে। এবং বিভিন্ন ত্রিকোণমিতির হিসাব ও তার রচনায় এসেছে। এবং অঙ্কের তিনি অঙ্ক ভূগোল শাস্ত্রে পারদর্শী ছিলেন। খাওয়ারিজমি হাওয়া মানে বাতাস, বায়ু। এই বায়ু কেন সারা বিশ্বে কিভাবে আসে কিভাবে যায়, বায়ুর গতিবিধি তিনি লক্ষ্য করে কি করছেন, হাওয়ার শ্রেণীর ভিত্তিতে পৃথিবীর 6টি ভৌগোলিক ভাগ, 6টি ভৌগোলিক ভাগে বিভক্ত করেছেন বাতাসের মানে গতির তারতম্য অনুযায়ী। প্রথম ভাগ বিভিন্ন শহর নগর, 6টি ভাগ কোন ভাগে কিভাবে বাতাস বহিত, কোন ভাগে তাদের আবহাওয়ার পরিবর্তন। যে এখন আবহাওয়া প্রতিদিন সারা বিশ্বের খবরে আবহাওয়ার খবর দেওয়া হয়, কিন্তু এই আবহাওয়ার খবর তো খাওয়ারিজমি করেছেন প্রথমে। আমরা ভুলে গেছি মুসলমানের অবদান। 6টি ভৌগোলিক, প্রথম বিভিন্ন শহর নগর, দ্বিতীয় পর্বত সমূহ, তৃতীয় ভাগে সাগর মহাসাগর, চতুর্থ ভাগ দ্বীপ সমূহ, হ্যাঁ, পঞ্চম ভাগে বিভিন্ন এলাকার কেন্দ্রীয় এলাকা সমূহ এবং ষষ্ঠ ভাগে রয়েছে নদ নদীর বিস্তারিত বিবরণ। সব বিবরণ তিনি দিয়েছেন। এছাড়া গ্রহ নক্ষত্রের অবস্থান মাপার যন্ত্র বিশেষের উপরে তার 2টি গ্রন্থের সন্ধান পাওয়া যায়। মুসলমানদের অনেক অবদান, মুসলমানদের অনেক কাজ করছে। সারা রাত তারা নামাজ পড়ছে, সারাদিন তারা জিহাদ করছে, মুসলমানদের খেদমতে আত্মনিয়োগ করছে। এখন আর আমাদের এখন মুসলমানরা সারা রাত টেলিভিশন থেকে সারাদিন ঘুমায়, কাম নাই কিছু নাই, কানের সাথে রশি একটা লাগে গান শুনে আর কিছু করে না। এত অপদার্থ হয়ে গেছি আজকে আমরা। অথচ ইসলাম এত অপদার্থ ছিল না, এত অপদার্থ অনুসারী বানায় নাই। মুসলমান বানাচ্ছে যোগ্য, সারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছিল। আর এখন মুসলমান অযোগ্য হইয়া সারা বিশ্বের মাঝ খাচ্ছে, দুঃখজনক। তাছাড়া গ্রহ নক্ষত্রের অবস্থান মাপার যন্ত্র বিশেষ তারা 2টি গ্রন্থের সন্ধান, তার 2টি গ্রন্থের সন্ধান পাওয়া যায়। হ্যাঁ, তার লিখিত হিসাবুল জবর ওয়াল মুকাবালা অঙ্ক বীজগণিতের প্রাচীন গ্রন্থ। এই যে আলজাবরা প্রত্যেকে খাওয়ারিজমি থেকে, হ্যাঁ, এই খাওয়ারিজমি বই, মুসাল খাওয়ারিজমি বইয়ের নাম হচ্ছে আলজাবরা। সেখান থেকে আলজাবরা আসছে, বীজগণিতের বই, প্রাচীন গ্রন্থ। তাহলে আমরা এইখানে আজকে অনেক কিছু বুঝতে পারলাম। আমি তোমাদেরকে সব কিছু শিখিয়ে দিব এটা না, আমি লোকেশন দিয়ে দিলাম। শুধু পড়ার পড়া দিন 24 ঘন্টা বেহোশ হয়ে গেলে খেলাধুলা গল্প বা টেলিভিশন দেখলাম। আর হোশ যতক্ষণ আছে কমপক্ষে প্রতিজ্ঞা করতে হবে আমার দৈনিক 8 ঘন্টার নিচে যারা পড়াশোনা করে তারা কখনো মানুষ হতে পারবে না। আর যারা কমপক্ষে 8 ঘন্টা পড়বে তাদের মানে তাদেরকে কেউ পৃথিবীতে কেউ পরাজিত করতে পারবে না জ্ঞান বিজ্ঞানে কমপক্ষে। আর যারা নজরুলের মতো জ্ঞান, রবি ঠাকুরের মতো জ্ঞান আছে তাদের কথা বাদ দিলাম। যাদের মেধা আছে তারা না পড়িও পারে, কিছু কম পড়িও পারে, তাদের কথা দুঃখজনক। বর্তমান আর রবি ঠাকুর আর নজরুল ঘরে ঘরে হচ্ছে না, বরং ঘরে ঘরে সন্ত্রাসী হচ্ছে। এই জন্য লেখাপড়া, বই হলে আমার বন্ধু, মোবাইল আমার বন্ধু না। মোবাইলে যদি আমি বন্ধুত্বের কাজ করতে হয়, মোবাইল দিয়ে আমি পড়াশোনা করবো, তাহলে মোবাইল আমার বন্ধু। মুহাম্মদ বিন মুসার খাওয়ারিজমি যা করছে মামুনুল আমলে জ্যোতির্বিদ্যা সম্পর্কে অসুবিধা, এটা আমরা বলছি। হ্যাঁ, এখন আমরা সামনে আসি। ভূগোল, গণিত, চিকিৎসাবিদ্যা, রসায়ন বিদ্যা, দর্শন ও সাহিত্যের উন্নতির সাথে সাথে সিন্ধু বিন আলী ও খালিদ বিন আব্দুল মালিক সহ প্রমুখ খ্যাতনামা গণিতজ্ঞ, জ্যোতির্বিদ, পৃথিবীর আকৃতি, গ্রহ, বিষুবরেখা, ধূমকেতু প্রভৃতি বিষয় সম্পর্কে বহু মূল্যবান তথ্য পেশ করেছেন। আবুল হাসান নামক একজন বৈজ্ঞানিক এই সময় দূরবীক্ষণ যন্ত্র ও কম্পাস আবিষ্কার করেন। ভুলে গেলে চলবে না যে ভাস্কো ডা গামা যে
আবিষ্কার করছেন, ইন্ডিয়া আবিষ্কার করছেন, যে যারা আমেরিকা আবিষ্কার করছেন, ইন্ডিয়া আবিষ্কার, তাদের কিন্তু প্রতিষ্ঠিত পথ দেখাইছে মুসলমানেরা, এটা আমরা ভুলে গেছি। হ্যাঁ, ইউহান্না বিন মসো একজন চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। তিনি রসায়ন শাস্ত্রে বিখ্যাত জারির বশীকরণ, লঘুকরণ সূত্র দুটি আবিষ্কার করেন। মামুন প্রতি মঙ্গলবার সাহিত্য, দর্শন ও বিজ্ঞান বিষয়ে আলোচনা সভায় বসতেন। কবি আব্বাস, ঐতিহাসিক ওয়াকেদি, ইবনে সাদ, বিখ্যাত হাদিস সংগ্রাহক ইমাম বুখারী, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল মামুনের রাজত্বকালকে অলঙ্কৃত করেন। তাইলে আমরা এখানে কি পাইলাম? ভূগোল, গণিত, চিকিৎসাবিদ্যা, রসায়নবিদ্যা, দর্শন, সাহিত্যের উন্নতির সাথে সাথে সিন্ধু বিন আলী, খালিদ বিন আব্দুল মালিক সব প্রমুখ খ্যাতনামা গণিতজ্ঞ, জ্যোতির্বিদ পৃথিবীর আকৃতি, গ্রহ, বিষুবরেখা, ধূমকেতু প্রভৃতি সম্পর্কে বহু মূল্যবান তথ্য পেশ করেছে। আবুল হাসান নামক একজন বৈজ্ঞানিক দূরবীক্ষণ যন্ত্র, নো কম্পাস আবিষ্কার। ইউহান্না বিন মাসওয়া একজন চিকিৎসা বিজ্ঞানী ছিলেন, তিনি রসায়ন শাস্ত্রে বিখ্যাত ছিলেন। জারির রসায়ন শাস্ত্রে তিনি বিখ্যাত ছিলেন। জারির বশীকরণ ও লঘুকরণ সূত্র দুটি আবিষ্কার করেন। মামুন প্রতি মঙ্গলবার সাহিত্য, দর্শন নিয়ে তিনি বসতেন। বিশ্বের বিভিন্ন খ্যাতনামা পণ্ডিতরা তার দরবারে আসতেন, তার আলোচনা আলোকিত করেন। তিনি ইসলামের দাওয়াতও দিতেন মানুষকে। হ্যাঁ, জি, কথিত আছে মামুনের সময় একজন বিখ্যাত অনুবাদক, ভাষাবিদ, খ্রিস্টান ভাষাবিদ, ইহুদি ভাষাবিদ বা খ্রিস্টান, আমার খেয়াল ছিল, ইহুদি বাদক খ্রিস্টান ভাষাবিদ তার রাজ দরবারে আসে। তিনি তাকে ইসলামের দাওয়াত দেন, তিনি মানতে রাজি না। তিনি একজন ধর্মবেত্তা ছিলেন, ধর্মের বিভিন্ন বইকে তিনি অনুবাদ করতেন। তো ঠিক আছে, বিভিন্ন বই অনুবাদ করে নিজের ভাষায় লিখতেন, ভাষায় লিখে তিনি বহু টাকা পয়সা, অর্থ ইনকাম করছেন। কোরআনকেও তিনি নিজের কিছু ভাষা এদিক সেদিক করে যখন লিখে দেন, দেখে যে কোরআন শরীফ আর কেউ কিনে না, কেননা কোরআনের অনেক হাফেজ আছে, যেখানে ভুল সে সংশোধন করে দেয়, তার বই সব ফেরত দিয়েছে যে আপনার এখানে ভুল আছে। তো কোরআনকেও তিনি নিজের ভাষায় কিছু কিছু পরিবর্তন করে তিনি লিখছেন, কিন্তু কেউ কিনে না। অন্যান্য কিতাবগুলো সবাই, অন্য ধর্মের কিতাব সবাই সাদরে কিনছে, খুব সুন্দর লাগছে, কিন্তু কোরআনকে যেহেতু তিনি হেরফের করছেন, এই জন্য কোরআন কেউ কিনে না, যেহেতু এখানে ভুল আছে বলে সবাই ফেরত দিয়েছে, রিজেক্ট করেছে। এইটা দেখেই মামুনের রাজদরবার আরেকবার আসে, তিনি ইসলাম গ্রহণ করেন, বলেন দিস ইজ দ্য বুক, যার মধ্যে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা অরিজিনাল বই, একটাই কিতাব, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি যে কিতাব নাজিল হয়েছে সেটাই অরিজিনাল হিসাবে এখনো ঠিক সেই অবিকল আগের রূপে আছে। আর সকল আসমানি গ্রন্থগুলো বিকৃত হয়েছে, হ্যাঁ, পরিবর্তন হয়ে গেছে, একটা হয় নাই। আমি চেষ্টা করছি, করতে পারি নাই। এখন বোঝা গেল যে ইসলাম ধর্ম সত্য ধর্ম, এইটা বলে তিনি ইসলাম গ্রহণ করেছেন। এটা তার বক্তব্য, আমি বলতেছি। তিনি এই বলে আগে মামুন তাকে ইসলাম গ্রহণ করার জন্য বলছেন, শোনা নেই, পরে আসে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে যে মানে ইসলামের যে জয় জয়াকার মানে ইয়ের সময় ছিল, কার সময়, তোমার ওই যে মামুনুর রশিদের সময়। একটা কথা মনে রাখা উচিত, যে আমরা যে সিয়াসিত ইমাম বুখারীর যে বইগুলো, মেইন বই সিয়াসিত্তার যে বইগুলো পড়ছি, ইমাম বুখারীর প্রথম বই ৬টি হাদিসের, এই সময় এগুলো কালেকশন হয়, তার সময়। ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, হ্যাঁ, তারাও এই সমসাময়িক ছিলেন। অর্থাৎ তার বহু ইসলামিক মুসলমান, মুসলিম অমুসলিম সহ বিভিন্ন রকমের পণ্ডিতদের একটি বাজার মিলন মেলা ছিল সেই মামুনের সময়। এবং সাহিত্যেও তিনি মানে বিভিন্ন সাহিত্যে, যে পারস্য সাহিত্য, কবি আব্বাস তার রাজদরবার অলঙ্কৃত করেন। এবং সঙ্গীত এই সময় উন্নতি লাভ করে, বিভিন্ন ভাষার লেখাপড়া, জ্ঞান বিজ্ঞানে তার এই সময়টা শুধু ইসলামের ইতিহাসে না, বিশ্বের ইতিহাসে, বিশ্বের দরবারে বাগদাদ ছিল শ্রেষ্ঠ মানে যুগ, গোল্ডেন এজ, মানে সোনালী যুগ
সোনালী যুগে পরিণত হয়েছে এই বাগদাদের এই যুগটা, মামুনের এই যুগটা। তা আসলে আমরা পড়াশোনা করি ইসলামের ইতিহাস, হাসান আলী চৌধুরী বা ডক্টর সৈয়দ মাহমুদুল হাসান, পিকে হিট্টি, হিস্ট্রি অফ দি আরবস, হিস্ট্রি অফ দি সালাসিন আমরা বইগুলো পড়ি এবং আমরা জ্ঞান অর্জন করার চেষ্টা করি এবং ভালো একটা পরীক্ষা দিই। পরীক্ষা তো আমরা জ্ঞান অর্জন করলে ভালো পরীক্ষা দিতে পারবো। ভালো পরীক্ষা দিয়ে আমরা ভালো রেজাল্ট করি। ইসলাম দেশ ও দশের বিশ্বের আমরা সেবা করার আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদের সব তৌফিক দান করুন। আমিন। সবাই করোনার মধ্যে সুস্থ থাকো। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক এবং আল্লাহ আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ এই মহা করুণা, এই মহা দুর্যোগ থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে মুক্তি দান করুন, হেফাজত করুন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ধন্যবাদ। সালাম।